স্কটল্যান্ডের রাস্তায় পরমাণু অস্ত্র বোঝাই ট্রাক, যুদ্ধের প্রস্তুতি ন্যাটোর। কিয়েভে ভয়াবহ হামলা রুশ বাহিনীর, নিহত 4। মারিউপোলে রাশিয়ার আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান ইউক্রেনের। ফিলিস্তিনের ইব্রাহিম মসজিদে ইসরায়েলি সেনাদের অভিযান। মধ্যপ্রাচ্য থেকে শূন্য হাতে ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। রাশিয়া নির্ভরতা কমাতে কাতারের সঙ্গে গ্যাস চুক্তি জার্মানির। ইসরায়েল কেন আয়রন ডোম দিচ্ছে না, প্রশ্ন জেলেনস্কির। যুদ্ধের মধ্যেই পোল্যান্ড সফরে বাইডেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন রুখতে বৈঠকে ন্যাটো। রোহিঙ্গা নিধনকে আনুষ্ঠানিকভাবে গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র। ফিরে আসুন, দরদি বাবার মতো ক্ষমা করে দেব, বিরোধীদের ইমরান খান। ইউক্রেন অবাস্তব কথা বলে আলোচনা থেকে বেরিয়ে যেতে চায়, দাবি পুতিনের। কোনোভাবেই পরমাণু কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান, ভাইস প্রেসিডেন্ট। রাশিয়ার উপর তেল সহ আরও কঠিন নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইইউ। আইএস জঙ্গি নিয়ে মার্কিন জেনারেলের বক্তব্য প্রত্যাখ্যান করল তালেবান। এবং সবশেষে থাকছে আসাদের আমিরাত সফর কূটনৈতিক ক্ষেত্রে এক বিরাট মাইলফলক, সিরিয়া। তবে কি রাশিয়ার বিরুদ্ধে পরমাণু যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল ন্যাটো? গত শুক্রবার ন্যাটোভুক্ত দেশ স্কটল্যান্ডের বৃহত্তম শহর গ্লাসগোর সড়কে একটি কনভয় নজরে এসেছে। যে কনভয়ের মাঝে ছিল 4টি ট্রাক। সে ট্রাকগুলোতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেছে নিউকোয়াচ নামে একটি পরমাণু অস্ত্রবিরোধী সংস্থা। সংস্থাটির দাবি ওই 4টি ট্রাকের মধ্যে 3টিতে মোট 6টি পরমাণু অস্ত্র রয়েছে। একটি ট্রাক খালি রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। নিউকোয়াচ জানিয়েছে অস্ত্র পরিবহনের জন্য সাধারণত শহরের ওই রাস্তাটি ব্যবহার করে সেনা। এর আগে 2021 সালের মে মাসে ওই শহর দিয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী ট্রাক যেতে দেখেছিল সংস্থাটি। ইউক্রেনের কিয়েভের পোডিলিস্কি জেলায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে নিহত হয়েছে কমপক্ষে 4 বেসামরিক নাগরিক। নিহতের খবর নিশ্চিত করেছে ইউক্রেনের জরুরি বিভাগ। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, পোডালিস্কিতে রাশিয়া বোমা হামলা চালানোর পর একটি শপিং সেন্টারের পাশাপাশি গাড়িতে আগুন লেগে যায়। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিতচোস্কু স্থানীয় সময় সোমবার রাত 8টা থেকে বুধবার সকাল 7টা পর্যন্ত কিয়েভে কারফিউ জারি করেছেন। সোমবার অনলাইন ভিত্তিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় এই ঘোষণা করেন তিনি। অবরুদ্ধ বন্দর নগরী মারিউপোলে আত্মসমর্পণের বিনিময়ে শহরটিতে থাকা লোকজনকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়ার রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। বিবিসি জানিয়েছে, শহরটিতে থাকা ইউক্রেনীয় প্রতিরোধ বাহিনী অস্ত্র ত্যাগ করলে বেসামরিকদের শহরটি থেকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হবে বলে প্রস্তাবে বলেছে রাশিয়া। কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দর নগরী নিয়ে আত্মসমর্পণের কোনো প্রশ্নই ওঠে না বলে ইউক্রেন সাফ জানিয়ে দিয়েছে। ধারণা করা হচ্ছে মারিউপোলে প্রায় 3 লাখ মানুষ আটকা পড়ে আছে। তাদের সরবরাহ ফুরিয়ে আসছে আর শহরটিতে ত্রাণের প্রবেশও আটকে দেওয়া হয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীরের হেব্রনে ইব্রাহিম মসজিদে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার চালানো এ সামরিক অভিযানে ইসরায়েলি সেনারা ইব্রাহিমি মসজিদের ছাদে উঠে অবস্থান নেয়। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা তাদের প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করেছে। ইব্রাহিমি মসজিদের পরিচালক গাসান আল রাজাবি বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন, হঠাৎ করে ইব্রাহিমি মসজিদে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর তারা এই মসজিদের ছাদে উঠে অবস্থান নেয়। এছাড়া ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি মুসল্লিদের ইব্রাহিমি মসজিদে প্রবেশ করতে বাধা দেয়। বড় আশা নিয়ে মধ্যপ্রাচ্য সফরে গিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, কিন্তু তাকে ফিরতে হলো শূন্য হাতেই। সৌদি আরব ও আরব আমিরাত কেউই তার কথায় কান দেয়নি, উল্টো নিজ দেশে সমালোচনার শিকার হয়েছেন তিনি। এমন এক সময় তিনি রিয়াদ সফর করেন যখন একদিনে দেশটিতে 81 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাশিয়ার উপর থেকে জ্বালানি নির্ভরতা কমাতে বিকল্প উৎস খুঁজতে গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন উপসাগরীয় অঞ্চলে সফরের মাধ্যমে
ইউক্রেনের সঙ্গে সংঘাতের প্রতিবাদে রাশিয়ার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক জোট গঠন এবং তার তেল ও গ্যাস রপ্তানির উপর নির্ভরতা বন্ধ করার একটি মিশন ঘোষণা করেছেন। কিন্তু তার এই আহ্বানে সাড়া দেননি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ। ইউরোপের বৃহত্তম অর্থনীতি রাশিয়ার শক্তির উৎসের উপর কম নির্ভরশীল হতে চায় জার্মানি। সেই লক্ষ্যে কাতারের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী শক্তি অংশীদারিত্বে পৌঁছেছে দেশটি। খবর প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে জার্মানির সবচেয়ে বড় গ্যাস সরবরাহকারী হচ্ছে রাশিয়া, কিন্তু ইউক্রেনে রুশ হামলার পর থেকে মস্কোর শক্তির উপর নির্ভরতা কমাতে শুরু করেছে বার্লিন। সেজন্য এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে জার্মান অর্থনীতিবিদ রবার্ট হ্যাবেক। রবিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন রবার্ট হ্যাবেক। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি খাতে উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেন। ইউক্রেনের কাছে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রিতে ইসরায়েলের অনীহা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া ভার্চুয়ালি ভাষণে তিনি এই প্রশ্ন তোলেন। আইন প্রণেতাদের উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, প্রত্যেকে জানেন আপনাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেরা। আপনারা নিশ্চিতভাবে আমাদের জনগণকে সাহায্য করতে পারেন, ইউক্রেনীয় ইহুদিদের জীবন বাঁচাতে পারেন। জেলেনস্কি নিজেও ইহুদি পরিবারের সন্তান। একদিকে যখন তুরস্কের দাবি রাশিয়া ইউক্রেনে যুদ্ধ থামাতে চলেছে, পুতিন ও জেলেনস্কির রাফা সূত্রের পথে এগোচ্ছে, সেই সময়ে যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে আগামী শুক্রবার পোল্যান্ডে যাচ্ছেন বাইডেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে তিনি পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে কথা বলবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জ্যান প্যানস্কি আরও জানিয়েছেন, পোল্যান্ডে যাওয়ার আগে বেলজিয়াম সফরে যাবেন বাইডেন। সেখানে তিনি ন্যাটো, G7 ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করবেন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়েই আলোচনা হবে এই বৈঠকে। মিয়ানমারের সামরিক বাহিনী কর্তৃক সংখ্যালঘু রোহিঙ্গাদের নিধনকে অবশেষে আনুষ্ঠানিকভাবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে মিয়ানমারের রোহিঙ্গা নিধনকে গণহত্যা হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং মার্কিন সংবাদ মাধ্যম CNN। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দল PTI এর ভিন্ন মতাবলম্বী MNদের ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। গতকাল খাইবার পাখতুনখোয়ার মালাকান্দা জেলার দরগাই তহসিলে এক জনসভায় তিনি এই ঘোষণা দেন। সেই সঙ্গে তাদের দলে আবারও ফিরে আসার আহ্বান জানান। অনাস্থা প্রস্তাবের জবাবে বিরোধীদের সতর্ক করে দলের বিদ্রোহীদের এই ক্ষমার ঘোষণা দিলেন তিনি। ইমরান খান বলেন, আপনারা ফিরে এলে আমি ক্ষমা করে দেব। আমরা সবাই ভুল করি। আমি একজন দরদি বাবার মতো যে তার সন্তানদের ক্ষমা করে দেয়। আমি আপনাদেরও ক্ষমা করে দেব। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের আলোচনায় কোনো সমঝোতা না হলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। তিনি এমন সময়ে বক্তব্য দিলেন যখন 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত দুদেশের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হয়েছে, কিন্তু এইসব বৈঠকে ব্যাপক ভিত্তিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো সমঝোতা হয়নি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জার্মান চ্যান্সেলরের সঙ্গে এক টেলিফোন আলাপে বলেছেন, ইউক্রেন অবাস্তব প্রস্তাব তুলে ধরে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুতিন একই সঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলে বেসামরিক স্থাপনায় ইউক্রেনের সেনাবাহিনীর হামলার কথা উল্লেখ করে বলেন, এক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর নীরবতা ইউক্রেনকে আরও বেশি ধৃষ্ট করে তুলবে। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। মোহাম্মদ ইসলামি বলেন, কোনোভাবেই পরমাণু কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান। ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসলামি ফার্সি নববর্ষ উপলক্ষে ভিডিও অভিনন্দন বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি বলেছেন, শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য এই শিল্পের ক্ষেত্রে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের নেতারা চলতি সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা সহ আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ইউরোপীয় ইউনিয়নের একজন সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স সোমবার জানিয়েছে, আমরা রাশিয়ার উপর পঞ্চম দফায় নিষেধাজ্ঞা দেওয়ার জন্য কাজ করছি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
আফগানিস্তানে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস এখনও তৎপর বলে আমেরিকা যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে তালেবান সরকার। তালেবানের গোয়েন্দা অধিদপ্তর এক বিবৃতিতে বলেছে, আমরা দেশের জনগণ, প্রতিবেশী ও গোটা বিশ্বকে এই নিশ্চয়তা দিতে চাই যে আফগানিস্তানে এখন আর দায়েশ উদ্বেগের কোনো বিষয় নয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাম্প্রতিক সংযুক্ত আরব আমিরাতের সফরের ভূয়সী প্রশংসা করে দেশটির মন্ত্রিপরিষদের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা আব্দুল কাদির আজুজ বলেছেন, আরব বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের জন্য যখন নানামুখী ষড়যন্ত্র এবং অপতৎপরতা চলছে, তখন তার এ সফর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মাইলফলক। তিনি বলেন, আরব বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার পাশাপাশি এ অঞ্চলের ভ্রাতৃকামী জনগণের মধ্যে বিভেদ ও অনৈক্যের বীজ বপন করার কাজে লিপ্ত শত্রুদের নানা ষড়যন্ত্রের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সংযুক্ত আরব আমিরাত সফর একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রভাব।